আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি, আমি ভালো আছি। আপনাদের গত ক্লাসে পড়ানো হয়েছিল হচ্ছে ব্যাকটেরিয়াল অ্যানাটমি অফ ব্যাকটেরিয়া, এবং এখানে ব্যাকটেরিয়ার যে কতগুলো কম্পোনেন্ট আছে, এসেনশিয়াল কম্পোনেন্ট এবং নন এসেনশিয়াল কম্পোনেন্ট, 6টা এসেনশিয়াল এবং 7টা নন এসেনশিয়াল কম্পোনেন্ট, এই কম্পোনেন্টগুলো আসলে ফাংশন কি এগুলো সহ আলোচনা করা হয়েছিল। এর মধ্যে কি কোনো জায়গায় বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? একটু জানাবেন। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই, তাই তো? পরবর্তী টপিকে যাই আমরা। পরবর্তী টপিকটা হচ্ছে স্ট্রাকচারস আউটসাইড দ্য সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে, এই সেল ওয়ালের বাহিরে আউটসাইডে কি স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচার নিয়ে এখন আলোচনা করব। তো এর মধ্যে একটা হচ্ছে ক্যাপসুল। এখানে একটা কোশ্চেন আছে, ডিফাইন ক্যাপসুল, রাইট ডাউন শর্ট নোট অন ব্যাকটেরিয়াল ক্যাপসুল, ডিসক্রাইব ক্যাপসুল অফ ব্যাকটেরিয়া, মেনশন হোয়াট আর দ্য ফাংশনস অফ ক্যাপসুল। এটা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার একটাই। তো প্রথমে ডেফিনেশনটা দেখি আমরা। ডেফিনেশনটা বলছে, দ্য ক্যাপসুল ইজ এ জেলাটিনাস লেয়ার কভারিং দ্য এন্টায়ার ব্যাকটেরিয়াম আউটার টু দ্য সেল ওয়াল। তাহলে সেল ওয়ালের বাইরে জেলাটিনাস একটা লেয়ার থাকবে, যেটা পুরো ব্যাকটেরিয়াকে ঘিরে থাকবে। কম্পোজিশন কি আসলে, এই যে ক্যাপসুলটা কি দিয়ে গঠিত, কি দিয়ে তৈরি, কাজ কি এর?
দি ক্যাপসুল ইজ কম্পোজড অফ পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড দ্বারা গঠিত, এক্সেপ্ট ইন দ্য অ্যানথ্রাক্স ব্যাসিলাস হুইচ হ্যাজ এ ক্যাপসুল অফ পলিমেরাইজড ডি গ্লুটামিক অ্যাসিড। তাহলে মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়ার যে ক্যাপসুল আছে সেই ক্যাপসুলটা পলিস্যাকারাইড দিয়ে গঠিত, কিন্তু ব্যাসিলাস অ্যানথ্রাসিস যেটা অ্যানথ্রাক্সের ব্যাকটেরিয়া বা অ্যানথ্রাক্স জীবাণু, অ্যানথ্রাক্স রোগের জীবাণু, এর যে ক্যাপসুল আছে এই ক্যাপসুলটা হচ্ছে পলিমেরাইজড ডি গ্লুটামিক অ্যাসিড দিয়ে গঠিত। এটা হলো সম্পূর্ণ ভিন্ন, আলাদা, এটা এক্সেপশনাল, ব্যতিক্রম। ক্যাপসুলের কিছু কাজ আছে, ক্যাপসুল তো আর শুধু শুধু সেল ওয়ালের বাইরে থাকবে না, তো কিছু কাজ করতে হবে, ফাংশন করতে হবে। তো এই ক্যাপসুলের দুইটা কাজ মূলত, এটা হচ্ছে ইট প্রিভেন্টস ফ্যাগোসাইটোসিস অ্যান্ড কন্ট্রিবিউটস টু দ্য ভিরুলেন্স অফ দ্য ব্যাকটেরিয়া। ফ্যাগোসাইটোসিস কি আপনারা বোঝেন? ফ্যাগোসাইটোসিস কি তো বোঝার কথা যদি ফিজিওলজি পড়ে থাকেন। তো ইট প্রিভেন্টস ফ্যাগোসাইটোসিস অ্যান্ড কন্ট্রিবিউটস টু দ্য ভিরুলেন্স অফ দ্য ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার যে ভিরুলেন্সটা কি? ভিরুলেন্সটা হচ্ছে রোগ তৈরি করার একটা ক্ষমতা। তাহলে কোন কোন কাজ করে? প্রিভেন্টস ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে গিলে ফেলা, এনগাল্প করা। তাহলে এনগাল্প করা বা গিলে ফেলা প্রতিরোধ করে কাকে? ওই ব্যাকটেরিয়াটাকে, যেই ব্যাকটেরিয়ার সেল ওয়ালের চারপাশে পলিস্যাকারাইড থাকে মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়ার, এবং ব্যাসিলাস অ্যানথ্রাসিসের থাকে হচ্ছে পলিমেরাইজড ডি গ্লুটামিক অ্যাসিড। ওই ব্যাকটেরিয়াটাকে ফ্যাগোসাইটোসিস মানে এনগল্ভ হতে দেয় না। এখন মনে করেন আমার যে ইমিউনো সেলগুলো আছে আমাদের, বি সেল বা টি সেল, এই সেলগুলো যখন কোনো অর্গানিজম পায় কি করে? ওই অর্গানিজমকে গিলে ফেলে সেলের মধ্যে নিয়ে ওকে ভেঙে তখন ডেব্রিজ আকারে বের করে দেয়। তো যখন এই সেলটাকে আমাদের ইমিউনো সেলগুলো গিলে বা ভিতরে নেয়, তখন ওর এমন একটা স্ট্রাকচার যেটা আমাদের যে ইমিউনো সেলগুলো ওকে চিনতে পারে না, বা যদি ইনভলভ করেও ফেলে তখন সে এটাকে রিলিজ করে দেয়, না ভেঙেই ওইভাবেই আস্ত অবস্থায় রিলিজ করে দেয়। কারণ কি? আমাদের ইমিউনো সেলের যেই কম্পোনেন্ট দ্বারা অন্যান্য সেলগুলো মানে অ্যান্টিজেন সেলগুলোকে ওই জীবাণুগুলোকে ভাঙে বা ওই অ্যান্টিজেনগুলোকে ভাঙে, তখন এই যে পলিমেরাইজড ডিগ্লুটামিক অ্যাসিড এবং পলিস্যাকারাইড এই জিনিসটাকে ভাঙতে পারে না, যার ফলশ্রুতিতে ওই ব্যাকটেরিয়াটা হুবহু ওই অবস্থায় সেল থেকে বের হয়ে আবার সে ভিরুলেন্স মানে রোগ তৈরি করে। ভিরুলেন্স, এই যে কন্ট্রিবিউটস টু ভিরুলেন্স অফ দ্য ব্যাকটেরিয়া যে রোগ প্রতিরোধ রোগ তৈরি করার যে ক্ষমতা এটাকে বৃদ্ধি করে। তাহলে ব্যাকটেরিয়া দুইটা অ্যাডভান্টেজ পায়, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস থেকে প্রিভেন্ট করে, আরেকটা হচ্ছে ভিরুলেন্স বা রোগ তৈরি করে। রোগ কেন তৈরি করে? কারণ ব্যাকটেরিয়ার তো খাবার দরকার, এই খাবারের কারণে ও যেখানে যায় সেখানেই খাবারের সন্ধান করে। দেখেন খাবার তো ওর যে স্পেশাল খাবার, সেই খাবারগুলো আমাদের বডিতেই আছে, বিভিন্ন অঙ্গে আমাদের। তো সেই জায়গায় যখন খাওয়া শুরু করে তখন একটা ডিজিজ তৈরি হয়, আমাদের শরীরে ক্ষত তৈরি হয়। It may play a role in the adherence of bacteria to human tissue, which is an important initial step in causing infection. এটা একটা রোল প্লে করে কোথায়? অ্যাডহেরেন্স অফ ব্যাকটেরিয়াটাকে অ্যাডহেরেন্স মানে লেগে থাকতে সাহায্য করে কোথায়? একটু হিউম্যান টিস্যু, আমাদের শরীরে যে টিস্যু আছে মানুষের দেহে, সেই টিস্যুতে লেগে থাকতে সাহায্য করে হচ্ছে এই ক্যাপসুল। তাহলে ক্যাপসুলের যে ফাংশন তার মধ্যে উপরে দুইটা খুবই ইম্পর্টেন্ট কাজ, নিচেরটাও অনেক ইম্পর্টেন্ট কাজ। যদি টিস্যুতে নাই লেগে থাকতে পারে তাহলে সে ওই ভিরুলেন্স তৈরি করবে, মানে রোগ তৈরি করবে কীভাবে? হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনিশিয়াল স্টেপ ইন কজিং ইনফেকশন। এই যে এই পরের কথাটাতেই আসছে, যেটা খুবই ইম্পর্টেন্ট প্রাথমিক একটা ধাপ ইনফেকশন তৈরি করার ক্ষেত্রে। তার মানে কি? যদি আপনার দেহে একটা ব্যাকটেরিয়া রোগ তৈরি করতে চায়, সাপোজ কোন ব্যাকটেরিয়ার কথা বলবো, সাপোজ ক্লিপশিয়েলা আপনার দেহে একটা রোগ তৈরি করবে, আপনার স্কিনে মনে করেন একটা রোগ তৈরি করবে, বা সিডোমোনাস বা হচ্ছে অন্য যে কোনো একটা, বা স্টেফিলোকোকাস,
আমার দেহে একটা রোগ তৈরি করবে। রোগ তৈরি করার জন্য ওকে কী করতে হবে? সবার আগে আমার স্কিনে ওকে অ্যাটাচ করতে হবে, অ্যাডহেরেন্স মানে লেগে থাকতে হবে, কোনো অবস্থাতে যেন ওয়াশ আউট বা ওয়াইপ আউট না হয়ে যায়। তাহলে ওইখানে লেগে থাকার ফলে কি হবে, ও যখন সারভাইভ করতে যাবে ও তখন খাবার লাগবে। খাবারের জন্য কী করবে, আমার স্কিনটাকে সে আস্তে আস্তে ভেদ করে আমার স্কিনের নিচে চলে যাবে। আমার স্কিনের নিচেই তো হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য যা যা লাগে নিউট্রিয়েন্টস মোটামুটি সব আছে। তো তখন ওইখানে একটা লেশন তৈরি হবে বা ওন্ড তৈরি হবে। সেই লেশন বা ওন্ড থেকেই সে খাবার নেবে আর আমি ইনফেক্টেড হব, আমার শরীরে ইনফেকশন তৈরি হবে। ইম্পর্টেন্স অফ ক্যাপসুল। ক্যাপসুলের আসলে ইম্পর্টেন্সটা কী আর কেন এত ইম্পর্টেন্ট ক্যাপসুলের? It is a determinant of virulence of many bacteria since it limits the ability to phagocytosis to engulf the bacteria. তাহলে এটা একটা ভিরুলেন্স হিসেবে কাজ করে এবং লিমিটস দ্য অ্যাবিলিটি অফ ফ্যাগোসাইটোসিস। এই যে ফ্যাগোসাইটোসিস বা গেলে খেলাটাকে লিমিট করে ফেলে। Specific identification of an organism can be made by using antiserum against the capsule polysaccharide. Specific identification of an organism can be made by using antiserum against the capsule polysaccharide. তাহলে আমরা যখন ওই ব্যাকটেরিয়াটাকে আইডেন্টিফিকেশন করতে যাব, চিনতে যাব, বা ওই ব্যাকটেরিয়াটা ল্যাবে আমরা শনাক্ত করব, তখন আমাদের এই যে অ্যান্টিসেরাম দিয়ে ওই ক্যাপসুলে যে পলিস্যাকারাইড থাকে এটার এগেনস্টে অ্যান্টিসেরাম দিয়ে টেস্ট করা হয়। যেমন হচ্ছে আমাদের সালমোনেলা প্যারাটাইপি, এটা অ্যান্টিসেরা টেস্ট করতে হয়। অ্যান্টিসেরা টেস্ট করলে আমরা মোটামুটি কনফার্ম হতে পারি যে এটা সালমোনেলা টাইফি, যেটা টাইফয়েডের জীবাণু। Capsular polysaccharides are used as the antigens in certain vaccines because they are capable of eliciting protective antibodies. Capsular polysaccharides are used as the antigens. তাহলে ক্যাপসুলার যে পলিস্যাকারাইড আছে ওটাকে অ্যান্টিজেন হিসেবে ইউজ করা হয় সার্টেন ভ্যাকসিন, কিছু ভ্যাকসিনের কি অ্যান্টিসেরা হিসেবে ইউজ করা হয়। কারণ কি? কারণ হচ্ছে তারা ওই প্রোটেক্টিভ অ্যান্টিবডি তৈরি করে। ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। এখন আসেন একটা ক্যাপসুলেটেড যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটার ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে বা চরিত্র কেমন হবে, ওর চলাফেরা দেখা সব কিছু কেমন হবে আসলে। টাইপস অফ সাম ব্যাকটেরিয়া ইজ ডান অন অ্যান্টিজেনিক ক্যারেক্টার অফ দ্য ক্যাপসুল। তাহলে ক্যাপসুলের যে মানে অ্যান্টিজেনিক ক্যারেক্টার আছে সেই অ্যান্টিজেনিক ক্যারেক্টারের উপরে ভিত্তি করে এটা হচ্ছে ক্যাটাগরাইজ করা। ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া ফর্ম স্মুথ আর মিউকয়েড কলোনিজ। তাহলে ক্যাপসুলেটেড যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো স্মুথ অথবা মিউকয়েড কলোনি থাকবে। মিউকয়েড কেমন? মিউকয়েড হচ্ছে মানে জেলির মতো, আমরা যেমন কেমন বলবো, জেলিও না, ঠকঠকে একটা ভাব মিউকয়েড, মিউকোসিটি। যেমন আমরা কাশি হলে কফ ফেললে যেমন একটা মানে মিউকয়েড থাকে ঝিল্লির মতো, ওই রকম আর কি কিছুটা। আর স্মুথ মানে তো স্মুথ। ক্যাপসুল হ্যাভ নো অ্যাফিনিটি ফর ডাইস অ্যান্ড সো দে আর নট সিন ইন স্টেইন প্রিপারেশনস। মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে অর্ডিনারি স্টেইনগুলো ইউজ করি, যেমন হচ্ছে গ্রাম স্টেন, টেপবি স্টেন, তারপর হচ্ছে অ্যালবার্ট স্টেন, তো এই স্টেনগুলোতে অ্যাফিনিটি নাই, মানে ওই স্টেনের প্রতি তার কোনো আকর্ষণ নাই। ফলে কি হয়? হ্যাঁ, বোঝাচ্ছেন? একটু লাউডলি বলতে হবে। লেইসম্যান স্টেইনও কি অ্যাফিনিটি নেই? না না, আমি বলছি ক্যাপসুলের, মানে ব্যাকটেরিয়ার যে ক্যাপসুলটা, এই ক্যাপসুলটা যে ডাইগুলো থাকে, ডায়ের প্রতি অ্যাফিনিটি থাকে না। ঠিক আছে, আমি পরে আসতেছি এটা কিভাবে স্টেন করে দেখবো। ওই জন্য আমরা দেখতে পারি, যেমন গ্রাম স্টেন করলে আপনি ক্যাপসুল দেখতে পাবেন না, অ্যাসিড ফাস্ট স্টেন করলে ক্যাপসুল দেখতে পাবেন না, তারপর অ্যালবার্ট স্টেন করলে ক্যাপসুল দেখতে পাবেন না। তো তখন কি করতে হবে?
ইন্ডিয়ান ইন প্রিপারেশন করতে হবে। ক্যাপসুলের দেখার জন্য আলাদা স্টেইন আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন প্রিপারেশন, তখন আপনি ক্যাপসুলটা দেখতে পাবেন। এই যেখানে ছবিটা দিয়ে দিয়েছে। ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, নেম 5 ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। তাহলে 5টা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার নাম: স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নাইসেরিয়া গনোরি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, বর্ডেটেলা পারটুসিস। এরপরে আসছে হচ্ছে ফ্লাজেলা। প্রথমে গেল ক্যাপসুল, এরপর হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা জিনিসটা কি আসলে? এখানে কোশ্চেন আসছে, হোয়াট ইজ ফ্লাজেলাম, ডিফাইন ফ্লাজেলা, রাইট শর্ট নোট অন ফ্লাজেলা, মেনশন দ্য ফাংশন অফ ফ্লাজেলা। তাহলে ফ্লাজেলা কি, এর শর্ট নোট এবং ফাংশন অফ ফ্লাজেলা, ফ্লাজেলার কাজটা কি আসলে। ডেফিনিশনটা হচ্ছে, ফ্লাজেলা লং whip like appendages protruding from the cell wall of certain bacteria which act as organ of locomotion. তাহলে ফ্লাজেলা একটা লম্বা হুইপ লাইক অ্যাপেন্ডেজ, এবং যেটা উৎপত্তি স্থল কোথায় থেকে, সেল ওয়াল থেকে, এবং এটা কি করে, লোকোমোশন বা মুভমেন্টে সাহায্য করে। এটা হচ্ছে ফ্লাজেলা। স্ট্রাকচার অফ ফ্লাজেলা, ফ্লাজেলা আসলে কি দিয়ে তৈরি, স্ট্রাকচারটা কি? ইন্ডিভিজুয়াল ফ্লাজেলাম ইজ এ লং ফিলামেন্ট ইজ কম্পোজড অফ মেনি সাবইউনিটস অফ এ সিঙ্গেল প্রোটিন। ফ্লাজেলাম অ্যারেঞ্জড ইন সেভারাল intertwined chains. A flagellum is attached to the cell wall, the cell membrane, or both by a basal body. ফ্লাজেলার যে বেজাল বডি আছে, বেজাল বডি দিয়ে সেল মেমব্রেন অথবা সেল ওয়াল অথবা দুইটাতেই অ্যাটাচ করে থাকে। ফাংশনস, ফ্লাজেলার আসলে ফাংশনসটা কি? এক নম্বর হচ্ছে, ফ্লাজেলা অ্যাক্ট অ্যাজ অর্গানস অফ লোকোমোশন ইন ব্যাকটেরিয়াল স্পেসিস প্রসেসিং ফ্লাজেলা। তাহলে অর্গান অফ লোকোমোশন, মুভমেন্টে সাহায্য করে। ফ্লাজেলা মে প্লে এ রোল ইন ফ্যাগোজেনেসিস বাই প্রোপেলিং দ্য মোটাইল ব্যাকটেরিয়া। তার মানে কি, আপনাকে যখন কেউ তাড়া করে, মনে করেন আপনাকে একটা পোষা প্রাণী, কুকুর বা বিড়াল তাড়া করলো, তখন আপনি কি করবেন? বসে থাকবেন নাকি দৌড় দিবেন? অবশ্যই দৌড় দিতে হবে। তো ফ্লাজেলা যেহেতু ওর মুভমেন্টে সাহায্য করে, যখন কোনো আমাদের যেই ইমিউনো সেলগুলো আছে, ইমিউনো সেলগুলো যখন ওই ব্যাকটেরিয়াটাকে ফ্যাগোসাইটোসিস করার জন্য তাড়া করে, তখন ওই মুভমেন্টের কারণে সে দৌড়াই বেড়ায়। এই জন্য হচ্ছে ফ্লাজেলামে প্লে এ রোল ইন ফ্যাগোজেনেসিস বাই প্রোপেলিং দ্য মোটাইল ব্যাকটেরিয়া and up the urethra into the bladder to cause urinary tract infection. শুধু যে আপনাকে হেল্প করে লোকোমোশনে বা ফ্যাগোসাইটোসিসের জন্য সেটা না, এর একটা নেগেটিভিটি আছে, নেগেটিভ দিকও আছে। সেটা হচ্ছে ইউরেথ্রা থেকে ইউরিনারি ব্লাডারে চলে যায় হাঁটতে হাঁটতে, সেই ফ্লাজেলার মাধ্যমে ইউরেথ্রা থেকে ইউরিনারি ব্লাডারে চলে যায়, যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে, যেটা আমরা প্রস্রাব ইনফেকশন বলি আর কি। তাহলে ফ্লাজেলা যে শুধু অ্যাডভান্টেজ দেয় সেটা না, কিছু আমাদের জন্য ক্ষতিকরও আছে। দে আর ইম্পর্টেন্ট ইন ইম্পার্টিং অ্যান্টিজেনিক প্রপার্টিস টু ব্যাকটেরিয়াল স্পিসিস। দ্য অ্যান্টিজেনিসিটি হেল্পস টু আইডেন্টিফাই সাম স্পিসিস অফ ব্যাকটেরিয়া, যেমন সালমোনেলা, ইন দ্য ক্লিনিক্যাল ল্যাবরেটরি বাই দ্য ইউজ অফ স্পেসিফিক অ্যান্টিবডিজ এগেনস্ট ফ্লাজেলার প্রোটিনস। তাহলে এই হচ্ছে অ্যান্টিজেনিসিটি আছে। অ্যান্টিজেনিসিটি থাকলে কী হবে, খুব সহজে আইডেন্টিফাই করা যাবে। এবং ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে স্পেসিফিক অ্যান্টিবডির এগেনস্টে ফ্লাজেলার প্রোটিনের এগেনস্টে স্পেসিফিক অ্যান্টিবডি থাকে, এই কারণে আমরা আইডেন্টিফাই করতে পারি। ক্লাসিফাই ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু দেয়ার ফ্লাজেলা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফ্লাজেলার উপরে ভিত্তি করে ব্যাকটেরিয়াকে ক্লাসিফিকেশন করা যায় কীভাবে বা কতগুলো। প্রথমে হচ্ছে অন দ্য বেসিস অফ ফ্লাজেলা অ্যারেঞ্জমেন্ট, ফ্লাজেলার অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা যায়। হচ্ছে মোনোট্রাইকাস, মোনো মানে কি, সিঙ্গেল, ওয়ান ফ্লাজেলাম ইজ অ্যাটাচড টু ওয়ান এন্ড অফ দ্য ব্যাকটেরিয়াল সেল। তাহলে এখানে ছবি দিয়েছে কি, এই যে ছবি দিয়েছে,
এই যে মনোট্রাইকাসের একদিকে একটা মাত্র ফ্লাজেলা থাকবে। এরপর হচ্ছে লোফোট্রাইকাস। এ বাউন্স অফ ফ্লাজেলা is attached to one end of the bacterial cell। তাহলে এই বাউন্স অফ ফ্লাজেলা মানে একগুচ্ছ ফ্লাজেলা থাকবে কোথায়, যে কোনো এক সাইডে থাকবে, এই যে লোফোট্রাইকাস। এরপর আছে অ্যাম্ফিট্রাইকাস, সিঙ্গেল ফ্লাজেলাম অ্যারাইজিং ফ্রম বোথ ইন্ডস অফ দ্য ব্যাকটেরিয়াল সেল। তাহলে দুই পাশে দুইটা সিঙ্গেল ফ্লাজেলা থাকবে অ্যাম্ফিট্রাইকাস। আর পেরিট্রাইকাস মানে সারাউন্ডিং দ্য ব্যাকটেরিয়াল সেল। দ্য ফ্লাজেলা আর ডিস্ট্রিবিউটেড অল অ্যারাউন্ড দ্য ব্যাকটেরিয়াল সেল। তাহলে ব্যাকটেরিয়াল সেলের চারপাশ দিয়ে যেই ফ্লাজেলাগুলো থাকবে সেটা হচ্ছে পেরিট্রাইকাস। তাহলে মনোট্রাইকাস, অ্যাম্ফিট্রাইকাস, লোফোট্রাইকাস এবং পেরিট্রাইকাস, এই চার ধরনের ক্লাসিফিকেশন করে ফ্লাজেলার উপর ভিত্তি করে। এখন এখানে বসছে মোটাইল এবং নন মোটাইল ব্যাকটেরিয়ার নাম পাঁচটা করে। মোটাইল কোনগুলো, যেগুলোতে ফ্লাজেলা আছে। এখন এই কোশ্চেনটা যদি দুইভাবে আসে, মানে যে কোনো একভাবেও আসতে পারে, যে নেম 5 মোটাইল অ্যান্ড নন মোটাইল ব্যাকটেরিয়া। আবার এইভাবেও আসতে পারে যে নেম 5 ফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া এবং নন ফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া। অ্যান্সার কিন্তু একটাই হবে। ঠিক আছে, যেমন ফ্লাজেলেটেড হচ্ছে ইস্কেরিশিয়া কলাই, সালমোনেলা টাইপি, প্রোটিয়াস ভুলগারিস, সিউডোমোনাস অ্যারুজিনোসা, ভিব্রিও কলেরি, হেলিকোব্যাক্টেরিয়া পাইলোরি, ক্লোস্ট্রিডিয়াম টিটানি। নন ফ্লাজেলেটেড অর নন মোটাইল ব্যাকটেরিয়া অল কক্কাই, শিগেলা, ক্লেপসিয়েলা, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, ক্লোস্ট্রিডিয়াম পারফেরেঞ্জেস, ব্যাসিলাস অ্যান্থ্রাসিস, হিমোফিলাস, বর্ডেটেলা, ব্রুসেলা, ইয়ারসিনিয়া। এটা হচ্ছে ফ্লাজেলার অ্যারেঞ্জমেন্ট। এরপর আছে ফিমরি। ফ্লাজেলা এবং ফিমরি অনেক সময় আমরা গুলাই ফেলি। দুইটা কিন্তু দেখতে দুইটাই ফিলামেন্টাস দেখতে, ঠিক আছে, দুইটাই হচ্ছে লম্বা সুতার মতো দেখতে, কিন্তু দুইটার কাজ ভিন্ন। ফিমরি এবং ফ্লাজেলার কাজ দুইটা সম্পূর্ণ আলাদা, ভিন্ন। তাহলে ফিমরিটা কি আসলে? ফিমরি or পিলাই are short and straight hair-like filaments that extend from the cell surface of the certain bacteria। তাহলে ফ্লাজেলা কোথা থেকে উৎপন্ন হয়েছিল? সেল ওয়াল অথবা সেল মেমব্রেন অথবা বোথ। আর পিলাই কোথায় থেকে উৎপন্ন হয়েছে? পিলাই হচ্ছে সেল সারফেস থেকে। স্ট্রাকচার অফ ফিমরি, আসলে ফিমরি বা পিলাইয়ের স্ট্রাকচারটা কি, গঠনটা কি? ফিমরি আর কম্পোস্ট অফ প্রোটিন সাবইউনিটস অফ পিলিন which are arranged in helical strands. A specialized kind of fimri known as Shakespeare is present in some bacteria. It is much longer than others and has a knob-like structure at its end. তো শেক্সপ্লাস নাম হলো কেন পিলাই বা ফিমরির? তো মানে ফিমরি বা পিলাই ছিল, ঠিক আছে, শেক্সপিলাই কেন হলো? শেক্সপিলাই হলো এই কারণে যে ব্যাকটেরিয়ার যে জেনেটিক ম্যাটেরিয়াল, এটা একটা সেল থেকে আরেকটা সেলে যে ট্রান্সফরমেশন হয়, যেমন হচ্ছে আমাদের মানুষের ক্ষেত্রে কি হয়? মানুষের ক্ষেত্রে যখন ট্রান্সফার হয় জেনেটিক এলিমেন্ট, জেনেটিক যে এলিমেন্টগুলো আছে, মানে বাবা মায়ের যে ক্যারেক্টার বলেন এগুলো যখন ট্রান্সফার হয় তখন সেল ডিভিশনের সময় ট্রান্সফার হয়ে যায়। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়? এক সেল থেকে আরেক সেলে এই পিলাইয়ের মাধ্যমে ট্রান্সফার হয়। এক্সাম্পলস অফ ফিমরি আসলে এক্সাম্পলটা কি? ফিমরি পিলাই আর ফাউন্ড মেইনলি অন সার্টেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, মানে ম্যাক্সিমাম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে এই পিলাইটা থাকে। ইস্কেরিশিয়া কলাই, সালমোনেলা, শিগেলা, প্রোটিয়াস, নাইসেরিয়া, গনোরিয়া, ক্লেপসিয়েলা, স্ট্রেপ্টোকক্কাস, এই যে ব্যাকটেরিয়াগুলোর নাম বলতেছি, এইগুলো আপনারা ল্যাবে কাজ করলেও এইগুলো থাকবে। এটি কমন ব্যাকটেরিয়া ল্যাবের, সেটা দুই একটা যোগ হবে, সিউডোমোনাস, সাইনোটোব্যাক্টার, এগুলো। টাইপস অফ ফিমরি। ফিমরি আসলে কয় ধরনের?
ফিমরি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কমন ও অর্ডিনারি ফিমরি, আর একটা হচ্ছে শেক্সপিয়ার। মেনশন দ্য ফাংশন অফ ক্যাপসুল, ফ্লাজেলা অ্যান্ড হচ্ছে ফিমরি। The function important roles of fimri are like adhesion. The fimri mediate the attachment of bacteria to specific receptors on the human cell surface, which is a necessary steps in the initiation of infection for some organisms. তাহলে ফিমরির কাজ হচ্ছে অ্যাটাচমেন্ট করবে ইনফেকশন করার জন্য। ট্রান্সফার অফ জেনেটিক ম্যাটেরিয়াল, একটু আগে যে কথা বললাম, জেনেটিক যে ম্যাটেরিয়াল থাকে, শেক্সপিলাস ফর্মস দ্য অ্যাটাচমেন্ট বিটুইন দ্য মেল ডোনার অ্যান্ড দ্য ফিমেল রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়া ডিউরিং কনজুগেশন। তাহলে এই কনজুগেশনের মাধ্যমে, এই শেক্সপিলারের মাধ্যমে কনজুগেশন যখন হবে তখন ডোনার থেকে রিসিপিয়েন্টে ওদের যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো ট্রান্সফার হবে, ঠিক আছে। ইন দিস ওয়ে the genetic material may pass from one bacterium to another. তাহলে এই ওয়েতে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটাতে কি হয়, পাস করে। ডিফারেন্সেস বিটুইন ফ্লাজেলা অ্যান্ড ফিমরি। ফ্লাজেলা এবং ফিমরি যেহেতু দুই রকম জিনিস, কাজ দুই রকম, তাহলে একটা পার্থক্য অবশ্যই থাকবে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হলো এদের লেন্থ কেমন হবে আসলে। ফ্লাজেলা একটু লম্বা, ফিমরি শর্ট। নাম্বার ফ্লাজেলা 1 to নিউমেরাস থাকে, আর ফিমরি হচ্ছে মোর নিউমেরাস। সাইজ এটা ফ্লাজেলা একটু মোটা, ফিমরি চিকন। অ্যাপিয়ারেন্স কার্ভড অ্যান্ড ওয়েভি, ফিমরি হচ্ছে স্ট্রেট। অরিজিন ফ্রম দ্য সাইটোপ্লাজমিক মেমব্রেন, নট অ্যাটাচড টু সেল ওয়াল, and from the cell surface attached to cell wall. Function organ of locomotion, organ of adhesion and conjugation. Transfer of genetic element, ফ্লাজেলা দিয়ে কোনো জেনেটিক এলিমেন্ট ট্রান্সফার হয় না, ফিমরি দিয়ে জেনেটিক এলিমেন্ট ট্রান্সফার হয়। স্পোর্স খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, স্পোর ব্যাকটেরিয়ার জন্য। ব্যাকটেরিয়ার স্পোর জিনিসটা কি, এর আগে তো আমরা পড়লাম হচ্ছে কি ক্যাপসুল। What is the differences between capsule and spore? স্পোর হচ্ছে ওকে প্রতিরোধ করে এনগলভমেন্ট থেকে, আর কি করে ভিরুলেন্স, ব্যাকটেরিয়ার ভিরুলেন্স ইয়ার জন্য তো মানে কাজ করে, যাতে রোগ তৈরি করতে পারে এই জন্য। আর স্পোরটা হচ্ছে ওকে বেঁচে থাকতে সাহায্য করে। এটা হচ্ছে আনফেভারেবল কন্ডিশন, মানে যে এনভায়রনমেন্ট, যেমন হচ্ছে আমরা যেমন খুব যখন গরম পড়ে তখন ফ্যান ছেড়ে দিই, বা এসির নিচে থাকি, বা গাছের নিচে দাঁড়াই। কেন দাঁড়াই? সারভাইভ করার জন্য, বাঁচার জন্য। তো ব্যাকটেরিয়ার যেমন আমাদের ঢাল থাকে, আগে এখন তো যুদ্ধের ঢাল নাই, এখন পারমাণবিক বিশ্ব। তো যখন ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ হতো তখন কিন্তু ওই ঢাল, তারপরে সে শরীরে এক ধরনের পোশাক পরতো। কেন পরতো? যাতে আমার বাইরে থেকে তীর, ধনুক বা ছুরি কাছে এগুলো না লাগে। তো স্পোরটা হচ্ছে ঠিক ওই রকম একটা জিনিস। ব্যাকটেরিয়াল স্পোর্স আর হাইলি রেসিস্ট্যান্ট। তাহলে ব্যাকটেরিয়াল স্পোরটা কি হাইলি রেসিস্ট্যান্ট, মানে একদম খুবই প্রতিরোধী। ডরমেন্ট স্ট্রাকচার ফর্মড in response to adverse environmental conditions by two genera of medically important gram-positive bacteria. তাহলে এই যে স্পোরটা কি করে, ডরমেন্ট স্ট্রাকচার থাকে, সুপ্ত স্ট্রাকচার থাকে, এবং অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন। অ্যাডভার্স মানে কি? প্রতিকূল, খুবই প্রতিকূল পরিবেশে এরা ব্যাকটেরিয়াকে সাহায্য করে। যেটা মেডিকেলি দুইটা জেনারেল, যেটা মেডিকেলি ইম্পর্টেন্ট। As bacterial spores are formed within the parent cell, these are also called endospores. তাহলে প্যারেন্ট সেলের
যে ব্যাকটেরিয়ার স্পোরটা হয় সেটা হলো অ্যান্ডোস্পোর। এক্সাম্পলস অফ স্পোর্স ফর্মিং ব্যাকটেরিয়া, আর স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া হলো ব্যাসিলাস স্পেসিস আর ক্লোস্ট্রিডিয়াম স্পেসিস। ব্যাসিলাস স্পেসিসের মধ্যে আছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস, আরও কয়েকটা গ্রুপ আছে। আর ক্লোস্ট্রিডিয়ামের মধ্যে আছে ক্লোস্ট্রিডিয়াম টিটানি, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স, আরও বেশ কয়েকটা স্পেসিস আছে। তাহলে মেডিকেলি ইম্পর্টেন্ট যে দুইটা ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ সেটা হচ্ছে ব্যাসিলাস এবং ক্লোস্ট্রিডিয়াম। এদের কি আছে? স্পোর আছে। স্পোরের কাজ কি? অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশনে ব্যাকটেরিয়াকে একটা বাড়তি সুবিধা দিবে বেঁচে থাকার জন্য। তাহলে স্পোর ফর্মেশন বা স্পোরুলেশন কীভাবে হয়? Spore formation occurs when nutrients such as sources of carbon and nitrogen are depleted. It begins with the invagination of the parent or cell membrane, producing a double membrane that contains bacterial DNA, a small amount of cytoplasm, peptidoglycan, very little water, and most importantly a thick keratin-like coat. তাহলে কি থাকবে? যখন কি নিউট্রিয়েন্টস যেমন সোর্স অফ কার্বন, নিউট্রিয়েন্টস বা সোর্স অফ কার্বন, নাইট্রোজেন এবং এগুলা কমে যাবে, কারণ ব্যাকটেরিয়ার যে মেইন যে খাবার, মেইন যে প্রয়োজন বেঁচে থাকার জন্য, ওর হচ্ছে মেটাবলিজমের জন্য যে জিনিসগুলো প্রয়োজন তার মধ্যে হচ্ছে কার্বন, নাইট্রোজেন খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর ব্যাকটেরিয়া, কার্বন অ্যান্ড নাইট্রোজেন। তো তখন যখন এগুলো কমে যায় তখন এই প্যারেন্ট সেলের মেমব্রেনে এই জিনিসটা তৈরি হয়, কোনটা? স্পোরটা তৈরি হয়। The spore is covered by a lipoprotein layer or exosporium. তাহলে এই স্পোরটা লাইপোপ্রোটিন লেয়ার দ্বারা কভার করা থাকে এবং এটার নাম হচ্ছে এক্সোস্পোরিয়াম। Once formed, the spore has no metabolic activity and can remain dormant for many years. তার মানে যখন একবার এই স্পোরটা ফর্ম করে তখন আর এই মেটাবলিক অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে যায়। স্পোরের কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি নাই এবং এটা ডরমেন্ট অবস্থায় বা সুপ্ত অবস্থায় অনেক দিন থাকতে পারে, মেনি ইয়ার্স। এই যে এখানে হচ্ছে দেখাচ্ছে এগুলো ব্যাকটেরিয়াল স্পোর ফর্মেশন কীভাবে হয়। প্লাজমা মেমব্রেন, সেল ওয়াল, নিউক্লিওইড, সেপ্টাম, ডিএনএ, পেপটিডোগ্লাইকেন, কেরাটিন কোড, ফ্রি স্পোর, স্পোরটা আবার বের হয়ে যাচ্ছে। স্ট্রাকচার বা লেয়ার্স অফ স্পোর, স্পোরের যে স্ট্রাকচারটা সেটা কী হবে? Bacterial spore comprises of several layers of structures as follows: from inner to external, innermost to external. তাহলে স্পোর কোর, প্রথমে আছে স্পোর কোর, মানে ভেতর থেকে বাইরের দিকে সবার প্রথমে আছে স্পোর কোর, তারপরে ইনার মেমব্রেন বা স্পোর ওয়াল, তারপর হচ্ছে স্পোর কর্টেক্স, স্পোর কোট, দেন এক্সোস্পোরিয়াম। তাহলে স্ট্রাকচারের যে লেয়ার থাকে স্পোরের 5টা লেয়ার থাকে। 5টা লেয়ার যদি ইনার টু আউটার হয় তাহলে সবার উপরে আছে, মানে সবার ভিতর মাঝখানে আছে স্পোর কোট, তারপরে আছে স্পোর ওয়াল, তারপরে স্পোর কর্টেক্স, তারপরে স্পোর কোট, তারপরে এক্সোস্পোরিয়াম। স্পোর কোটটা কি? ইট ইজ দ্য ইনারমোস্ট পার্ট কন্টেইনিং ব্যাকটেরিয়াল ডিএনএ, এ স্মল অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম। তাহলে ইট ইজ এ ইনারমোস্ট পার্ট, মানে এটা সব থেকে ভিতরের পার্ট একটা ব্যাকটেরিয়াল ডিএনএ, এবং একটি স্মল অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম, অল্প পরিমাণে সাইটোপ্লাজম। এই ক্যালসিয়াম আয়ন সিলেটর ডিপিকোলিনিক অ্যাসিড ইজ ফাউন্ড which provides resistance property for the spore. তাহলে ব্যাকটেরিয়ার যে ক্যালসিয়াম আয়নের যে সিলেটর আছে
সেটা থাকে, ক্যালসিয়াম আয়ন সিলেটর থাকে, তারপরে ডিপিকোলিনিক অ্যাসিড যেটা পাওয়া যায়, এবং এটা একটা রেসিস্টেন্সি প্রপার্টি তৈরি করে, হাইলি রেসিস্টেন্সি প্রপার্টি তৈরি করে। Inner membrane by spore wall, it contains normal peptidoglycan and becomes the cell wall of the germinating vegetative cell. It is the innermost layer surrounding the spore core. এরপরে হচ্ছে স্পোর কর্টেক্স, দ্য থিকেস্ট লেয়ার অফ দ্য স্পোর envelope containing unusual type of peptidoglycan. Spore coat, it is a thick keratin-like coat. It is responsible for the remarkable resistance of the spore to heat, dehydration, radiation, and chemicals. Exosporium, it is the outermost layer of bacterial spore. It is a membrane of lipoprotein. তাহলে আমরা আজকে এই পর্যন্তই পড়ি, স্পোরের যে ক্লাসিফিকেশন পর্যন্তই পড়ি, অনেক পড়ানো হয়ে গেছে। স্পোরটা আসলে এটা গেল ব্যাকটেরিয়ার অ্যাডভান্টেজ, স্পোর দিয়ে সে এই করে সেই করে, তাকে অ্যাডভার্স কন্ডিশনে বা অ্যাডভার্স এনভায়রনমেন্টে বাঁচতে সাহায্য করে, অনেক দিন পর্যন্ত ডরমেন্ট অবস্থায় বা সুপ্ত অবস্থায় থাকতে পারে। এটা হলো ব্যাকটেরিয়ার অ্যাডভান্টেজ। আমাদের আসলে কি, এটা হচ্ছে স্পোরটা মানবদেহের জন্য খুবই মানে খারাপ একটা জিনিস, কেননা এই স্পোরটা সহজে ধ্বংস করা যায় না। আপনার এমনিতে নর্মালি যে কোনো ব্যাকটেরিয়া বা যে কোনো অর্গানিজম 45 থেকে মানে 55 থেকে 65 সর্বোচ্চ 70 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কিন্তু কিল হয়ে যায়। এই জন্য আমাদের যে পানি খাই, পানিটা আমাদেরকে ফুটন্ত মানে 100 ডিগ্রিতে করতে হবে। 100 ডিগ্রি ফুটাইলে ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া কিল হয়ে যায়। কিন্তু কিল হয় না কোনগুলো? কিল হয় না হচ্ছে যেই ব্যাকটেরিয়াগুলো স্পোর থাকে, স্পোর ফর্মেশন থাকে, সহজে কিল হয় না। কেন হয় না? ওই যে ওর যেই স্ট্রাকচার, এই স্ট্রাকচারে ভেদ করে ওই ভিতরে সেলকে ধ্বংস করার জন্য যে পরিমাণ দরকার, ওই জিনিসটা থাকে না। তাহলে স্পোরটা ধ্বংস আমরা কিভাবে করব? স্পোরটা ধ্বংস করার জন্য আমাদের করতে হবে অটোক্লেভ। অটোক্লেভ একটা মেশিন, অটোক্লেভের নাম শুনছেন হয়তো আপনারা। এই অটোক্লেভিং করলে তখন এই স্পোরটা ধ্বংস হয়। কখন ধ্বংস হয়? অটোক্লেভের একটা প্রিন্সিপাল আছে। অটোক্লেভ যখন 121 ডিগ্রি তাপমাত্রায় 15 থেকে 20 মিনিট 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি চাপে প্রেশার তৈরি করে রাখবেন, তখনই স্পোরটা ধ্বংস হবে। এখন বিষয় হলো, আপনি কীভাবে বুঝবেন যে স্পোরটা ধ্বংস হচ্ছে বা ধ্বংস হয়ে গেছে? আমি মনে করেন একটা প্লেটে স্পোর নিয়ে আমি অটোক্লেভিং করলাম, তা আমি কীভাবে শিওর হবো যে ও কী হয়েছে, মারা গেছে? ও তো বেঁচেও থাকতে পারে ওই টেম্পারেচারে। তাহলে এইটার জন্য একটা ইন্ডিকেটর টেপ আছে। ইন্ডিকেটর টেপটা ওই অটোক্লেভের মধ্যে লাগায় রাখলে কালার চেঞ্জ হয়। সেটা গেল আপনার হচ্ছে এইভাবে চেক করা। আরেকটা চেক করার নিয়ম হচ্ছে যে আপনি যেটা অটোক্লেভিং করলেন, ও তো পুরো ডিস্ট্রয় হয়ে গেল। এখন আমি ওইখান থেকে যদি ইনোকুলেশন করি, সাবকালচার দিই, পরবর্তীতে যদি গ্রোথ না আসে, তাহলে বুঝবো যে সে টোটালি ডিস্ট্রয় হয়ে গেছে, কী হয়ে গেছে। কিন্তু যদি আমি দেখি যে গ্রোথ আসছে 24 আওয়ার্স বা 48 আওয়ার্স পরে, তখন কিন্তু আমার হেডেক, যে আমি কিন্তু স্পোরটা কিল করতে পারতেছি না। তখন আমার সমস্যাটা কোথায় ধরতে হবে? তখন আমার অটোক্লেভকে ধরতে হবে, অথবা যে স্টেরিলাইজেশনের যে প্রসেস, সেই জিনিসটা আমাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, আপনাদের কি অনেক বোরিং লাগছে নাকি? মাইক্রোবায়োলজি ক্লাসটাই আসলে একটু বোরিংয়ের মতো। এখানে ওরকম মানে বোঝানোটা একটু বুঝতে সমস্যা হয়। হ্যাঁ, বলেন। ব্যাসিলাস কি এটা দেখে বুঝেছি।
ব্যাসিলাস এসপিপি। জি স্যার। আচ্ছা, ব্যাসিলাস এসপিপির ইয়ে হচ্ছে, এখানে যাই আমি, এই যে এসপিপি মানে হচ্ছে স্পেসিস। আপনারা ক্লাস 9-10-এ পড়েছেন কি না, যে হচ্ছে ওই যে সায়েন্টিফিক নেম পড়ছেন না, ক্লাসিফিকেশন, বৈজ্ঞানিক নামকরণ, জেনাস, স্পেসিস পড়েছেন তো মনে হয়। তো এই সায়েন্টিফিক নেম নামকরণ করলে, কারণ ব্যাসিলাস হচ্ছে একটা ওই যে ফ্যামিলি গ্রুপ এরকম থাকে না, তো এই ব্যাসিলাস হচ্ছে একটা স্পেসিস। এই স্পেসিসের আন্ডারে অনেকগুলো হচ্ছে আপনার ইয়ে আছে, কি বলে, ব্যাকটেরিয়া আছে। যেমন ব্যাসিলাস সাবটিলিস আছে, ব্যাসিলাস অ্যানথ্রাসিস আছে, এগুলো কিন্তু সব ব্যাসিলাস স্পেসিসের মানে গোত্রের আর কি, বুঝতে পারছেন? যেমন ক্লোস্ট্রিডিয়ামের আছে ক্লোস্ট্রিডিয়াম টিটানি, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস, আরও কয়েকটা আছে ক্লোস্ট্রিডিয়ামের। এবার বুঝতে পারছেন নাকি ক্লিয়ার না? স্পেসিস মানে হচ্ছে ওই ব্যাসিলাসের মধ্যে আরও অনেকগুলা ব্যাসিলাস আছে, যাদের জেনাসটা হচ্ছে ব্যাসিলাস কিন্তু স্পেসিস আরও আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আজকে অনেক কঠিন পড়ানো হয়েছে মনে হয়। আচ্ছা, আমি একটু রিভিশন টানি হ্যাঁ ক্লাসের। সেটা হচ্ছে মোটা দাগে আজকে পড়ানো হয়েছে, প্রথমে হচ্ছে ফ্লাজেলা, তারপর হচ্ছে ফিমরি। ফ্লাজেলাটা কি? অর্গান অফ লোকোমোশন, তার স্ট্রাকচারটা পড়বেন, কম্পোজিশন পড়বেন। ফিমরিটা কি? ফিমরিটা হচ্ছে অর্গান, মানে শেক্সপিলাই, বা হচ্ছে ওই যে জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার হয়। আর আর পড়ানো হয়েছে স্পোর এবং হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুলটা কি? ক্যাপসুল এর আগে পড়ানো হয়েছে। ক্যাপসুলটা হচ্ছে ব্যাকটেরিয়ার যে ভিরুলেন্স, এই জিনিসটা সে ক্যারি করে এবং কোনো জায়গায় অ্যাডিয়ারেন্স বা লেগে থাকতে সাহায্য করে। স্পোরটা কি? স্পোরটা হচ্ছে অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশনে ওকে সারভাইভ করতে সাহায্য করে এবং ডরমেন্ট অবস্থায় কয়েক বছর সে বেঁচে থাকতে পারে। আবার যখন ফেভারেবল কন্ডিশন পায় তখন ওই খোলস থেকে, ওই স্পোর থেকে বের হয়ে সে মাল্টিপ্লিকেশন করে বংশ বিস্তার করে। ঠিক আছে, এই মোটামুটি এই চারটা হচ্ছে মেইন পয়েন্ট। এর মধ্যে আছে যে কে কোথায় থেকে উৎপন্ন, কোথায় তার হচ্ছে শুরু, কোথায় শেষ। তারপরে ওই ফিমরির হচ্ছে ক্লাসিফিকেশন, মোনোটাইকাস, লোফোটাইকাস, অ্যাম্পিটাইকাস, পেরিটাইকাস। তারপরে হচ্ছে পিলাইয়ের ক্লাসিফিকেশন, সেক্স পিলাই আর হচ্ছে কমন পিলাই। তারপরে হচ্ছে আর কি, এটা হচ্ছে ওই স্পোর ফর্মেশন, স্পোরুলেশন বা স্পোর ফর্মেশন কীভাবে হয়, সেই স্টেপগুলো দেওয়া আছে এখানে। তারপরে মেডিকেলি ইম্পর্টেন্ট 2টা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যাদের হচ্ছে স্পোর আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে ব্যাসিলাস স্পেসিস, ক্লোস্ট্রিডিয়াম স্পেসিস। তারপরে হচ্ছে এন্ডোস্পোর। স্পোর আবার কিন্তু 2 প্রকার, এক্সোস্পোর এবং এন্ডোস্পোর, এটা পরবর্তীতে আমরা পড়ব। ঠিক আছে, আর আমি আপনাদের এই পর্যন্ত যে ক্লাস হলো এটার উপরে ভিত্তি করে আগামী নেক্সট উইকে পরীক্ষা নিতে চাচ্ছিলাম। MCQ নিব অথবা ট্রু ফলস নিব, কারণ রিটেন পরীক্ষা তো আসলে এই অনলাইনে নেওয়া সম্ভব না। এই জন্য 30 মিনিট, 20 মিনিট বা 25 মিনিট সময়ের মধ্যে 20টা বা 25টা কোশ্চেন করব, ট্রু ফলস অথবা MCQ পরীক্ষা নিব। এখন এতে থেকে আপনারা সম্মত আছেন কিনা? সবাই অ্যাটেন্ড করবেন তো? সবার কাছে কি এই PDF বইটা আছে? আপনারা যখন এখন যারা ক্লাসে উপস্থিত আছেন? জি স্যার। আচ্ছা, ওকে।
নওগাঁ এসটির একটা ছেলে ছিল, কি যেন রাশেদ নাকি, ও কি আছে নাকি? আপনি আছেন রাশেদ? রাশেদ না মেহেদি? মেহেদি, মেহেদি নাই মনে হয়। মোরসালিন কোন এসটির? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নওগাঁ এসটি। নওগাঁ নওগাঁ এসটি এসটি। না? আপনাদের ওখানে কি বিদ্যুৎ থাকতেছে ঠিক মতো? হ্যাঁ আছে। আপনি কি আজকে ফার্স্ট ক্লাস নাকি এর আগে ক্লাস করেছেন? আজকে ফার্স্ট। আপনি কি রেডিওলজির? হ্যাঁ রেডিওলজি। আচ্ছা, আপনি তাহলে চেষ্টা করেন নেক্সট উইকে পরীক্ষায় অ্যাটেন্ড করেন, যদি সম্ভব হয় পড়াশোনা করেন। আর যদি আগের টপিকে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে পার্সোনালি নক দিন, হ্যাঁ? তাহলে আমি ওই যেই জায়গাতে প্রবলেম বা বুঝতে পারতেছেন না ওইটা আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার, এই পিডিএফটা আমার কাছে নাই তো স্যার। আচ্ছা, পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এখন, হ্যাঁ? একটু পরে ক্লাস শেষে দিয়ে দিচ্ছি, নিয়ে নিই। আর এরপরে হচ্ছে মেডিটেক জিহান, আপনি কোন আইসটির? আচ্ছা, সাব্বির বিন সুলতান। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আমি সালাম। মাদারীপুর মাদারীপুর আইসটি না? আপনাদের ওখানে কি ক্লাস ক্লাস কেমন হচ্ছে এখন? টিচার আছে না স্যার, পর্যাপ্ত? আমাদের মাদারীপুর আইএসটির অবস্থা খুবই খারাপ স্যার। বিদ্যুৎ তো নাই, তো ক্লাস হচ্ছে না। আচ্ছা, অসুবিধা নাই, আমরা আছি যারা অ্যাডভান্স একাডেমিতে। আপনাদের সর্বাত্মক চেষ্টা করব এবং ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট করবেন আমাদের সাথে যদি নিয়মিত ক্লাসগুলো করেন, ঠিক আছে? স্যার আগের ক্লাসের পিডিএফ গুলো আর এই ক্লাসের পিডিএফটা যদি দিতেন তাহলে না, আগে ভালো হতো। আমি পুরো বইয়ের পিডিএফটাই দিয়ে দিব, হ্যাঁ? এই বই থেকেই পড়াচ্ছি, কারণ হচ্ছে আমি আগে চাচ্ছি যে আপনাদের যে পরীক্ষা ভীতি এইটা দূর করার জন্য এই কোশ্চেন অ্যান্সারের বইটা পড়াই দিচ্ছি, হ্যাঁ? এরপরে তাহলে তো স্যার আরো ভালো হয়। হ্যাঁ, এরপরে আমি ডিটেলস মাইক্রোবায়োলজির ইন ডিটেলস ক্লাস তো অনেক দিন হবে, তো ওই ইন ডিটেলস আমি জানানোর চেষ্টা করবো যাতে আপনাদের মাইক্রোবায়োলজি নিয়ে মানে একদম শেষ পর্যন্ত কোনো সমস্যা না হয়। মাইক্রোবায়োলজি এমন একটা সাবজেক্ট, এটা হচ্ছে ইংলিশের মতো। যেমন ইংলিশে আমরা ক্লাস 7-8 থেকে যে গ্রামারগুলো শিখে আসছি এটা আমাদের আজীবন কাজে লাগে। মাইক্রোবায়োলজিটা সেম, আপনার এখন কাজে লাগবে, আপনার বিএসসি অ্যাডমিশনের সময় কাজে লাগবে, পরবর্তীতে বিএসসি করতে গেলে ওই সময় কাজে লাগবে। এই সেম টপিকই পড়াশোনা, একটু মানে ব্রডলি পড়তে হবে এই। এরপরে হচ্ছে শাম্মী আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন এসটির? স্যার মুন্সিগঞ্জ আইসটি। মুন্সিগঞ্জ এসটি। আপনাদের এখানে কি ক্লাস ক্লাস কেমন হচ্ছে? টিচার কেমন আছে? স্যার সপ্তাহে 2টা ক্লাস হয় আমাদের। আচ্ছা, মানে ক্লাস কারা নেই? টেকনোলজিটা ক্লাস নিচ্ছে নাকি ডাক্তাররা নিচ্ছে? ডক্টররা নিচ্ছে। কি কি ক্লাস হচ্ছে এখন? 2টাই মাইক্রোবায়োলজি। ও, মাইক্রোবায়োলজি না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমিও চেষ্টা করব। স্যারদের নোট নেবেন, পড়বেন, প্লাস আমার এখান থেকেও পড়বেন, বেটার কিছু হবে ইনশাল্লাহ। এরপরে জি হচ্ছে স্যার। মারুফা। স্যার একটা কথা বলতে স্যার। হ্যাঁ, সাব্বির বলেন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি দিতেন। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, হ্যাঁ, গ্রুপে এখান থেকেই নিতে পারবেন, অসুবিধা নেই। এরপরে এই যে মেহেদি হাসান আসছে, এই মেহেদি হাসান আপনি ক্লাসে ছিলেন না কেন? স্যার কারেন্ট ছিল না। ও আচ্ছা, আপনি আগামী সপ্তাহে আমি পরীক্ষা নিব, বুঝছেন? 20 মার্ক বা 25 মার্কের এমসিকিউ অথবা ট্রু ফলস, এই পর্যন্ত যা পড়িয়েছি। ঠিক আছে স্যার। প্রিপারেশন নিয়ে রাখবেন, ঠিক আছে? এরপরে মারুফা, আপনি কোন আইসটির? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি মুন্সিগঞ্জ আইসটি। মুন্সিগঞ্জ আইসটি, ঠিক আছে। সামনে পরীক্ষায় অবশ্যই সবাই অ্যাটেন্ড করবেন, হ্যাঁ? এরপরে জয়শ্রী ভৌমিক।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন আইএসটি? স্যার মুন্সিগঞ্জ এসেছি। মুন্সিগঞ্জ আইএসটি। আচ্ছা, অসুবিধা নাই। আহ, আপনি তো সব ক্লাসগুলো করেছেন না? জি স্যার। ঠিক আছে, স্যার তাহলে নেক্সট। প্রথম পাঁচটা নেই আর কি স্যার, 2টা ক্লাস করছি। আচ্ছা, অসুবিধা নাই। ঠিক আছে, এটা কি হিয়া মনে হয় না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি হিয়া? জি স্যার। আচ্ছা, নামটা একটু সুন্দর করে এই যে ওয়াই এটা দূরে চলে গেছে, এই সাইডটা মানে মাঝখানে একটা স্পেস পড়ে গেছে, নামটা কারেকশন করে দিবেন, হ্যাঁ? আপনি কোন আইএসটির? স্যার মুন্সিগঞ্জ এসেছি। মুন্সিগঞ্জ। আচ্ছা, আমাদের তো দেখছি মুন্সিগঞ্জ আইএসটির স্টুডেন্টই বেশি। ঠিক আছে, তাহলে নেক্সট উইকে আমি 20 বা 25 মার্কের একটা পরীক্ষা নিব, সবাই অবশ্যই অ্যাটেন্ড করবেন। আর হচ্ছে যেটা বলতে ক্লাস মিস দিবেন না, চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাস নিয়মিত করার। ক্লাস করলে কিছু না কিছু অবশ্যই শিখবেন, ঠিক আছে, যেটা পরবর্তীতে কাজে দিবে। আর আমি প্ল্যান করেছি হচ্ছে আপনাদের এই ক্লাস যখন শেষ হবে তখন আমি আমার প্র্যাকটিক্যাল কিছু কাজের ধরন বা প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্টেশন যেগুলো মানে সব ল্যাবে নাই, আমি এই জিনিসগুলো আপনাদেরকে ছবিতে লেকচার দিয়ে বোঝাবো, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, পরীক্ষার প্রিপারেশন নেন। সম্ভবত 25 মার্কের পরীক্ষা নিব, হ্যাঁ, টপিক ওয়াইজ হয়তো 4টা বা 5টা করে কোশ্চেন থাকবে। পড়াশোনা করে আসেন, সবাই ভালো থাকবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ, বলেন। মানে ফার্স্ট থেকে মানে শেষ পর্যন্ত যে আজ পর্যন্ত যারা পড়ানো ওটা ওই থেকে না, এই শুধু ব্যাকটেরিওলজি ফাঙ্ক এগুলা না, একদম প্রথম থেকে যে ইউক্যারিওটস প্রোক্যারিওটস থেকে, একবারে। হ্যাঁ, এই পর্যন্ত যেটা পড়িয়েছি সেইগুলোর মধ্যেই 20 বা 25 মার্কের পরীক্ষা নেব, ঠিক আছে? গুগল ফর্মে পরীক্ষা হবে, খুব দ্রুত, সব টাইম কম দেওয়া থাকবে, ঠিক আছে? এর মধ্যে আনসার করতে হবে, ঠিক আছে? সবাই তাহলে একটু পড়াশোনা করেন। ওকে।